আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেই গল্প হচ্ছে এই তিন বন্ধু মিলে কোথায় যেন ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। রাহুল কি যেন বলছিল। রাহুল বলে, কিরে, তোরা এবার হোলিতে কোথায় যাওয়ার প্ল্যান করেছিস? কোনো প্ল্যান আছে নাকি তোদের? না হলে বল, আমি তোদেরকে একটা প্ল্যান দিই। আমার একটা খুব ভালো আইডিয়া আছে, শুনবি নাকি? তখন প্রিয়া বলে, না রে, আমাদের তো কোনো প্ল্যান হয়নি। তুই বল কোথায় যাবি? তখন রাহুল বলে, তাহলে তো ভালোই হয়েছে, তাহলে চল আমার সাথে। পড়তো আর কি, যেমন ভাবনা তেমন কাজ। সবাই মিলে চলে গেল ঘুরতে একটা গ্রামে। এই গ্রামে এসে প্রিয়ার খুব ভালো লাগছিল। প্রিয়া বলছিল, রাজীব, কি সুন্দর গ্রামটা। রাহুল আমাদেরকে এখানে নিয়ে এসে ভালোই করেছিল। কি শান্তি এই গ্রামে, খুব ভালো লাগছে এসে। কিন্তু রাহুল, তুই যে বললি যে এখানে নাকি অনেক মানুষজন থাকে, কিন্তু এখানে তো বাড়িঘর দেখছি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না সেইভাবে। কোথায় গেল সবাই? রাহুল বলে, তো আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না। আগের বার যখন এসেছিলাম তখন কত মানুষ ছিল, তাছাড়া অনেক বাইরে থেকে মানুষও এই গ্রামে ঘুরতে আসতো। কারণ এই গ্রামে না হোলিটা খুব সুন্দর হয়, সেই জন্য আসতো। কিন্তু এখন তো কাউকেই দেখছি না। কিন্তু আমি এখানে আমার একজন পরিচিতকে বলে রেখেছি, সে হয়তো বা থাকবে ওদের বাসাতে। চল সামনের দিকে এগিয়ে দেখি তাদের বাসাতে কেউ আছে কিনা। আর এই গ্রামে তেমন টোনের কোনো ব্যবস্থা নেই বলে আমি আর আগে থেকে ফোন করে জানাইনি। আমরা একটা ছোট ফোন নিয়ে এসেছি। ভেবেছি যে ওইটা না হলে রামু কাকাকে দিয়ে দেব, সে আর কি করবে। আমার পুরানা ফোনটা পেলে খুশি হবে। ওরা ওই রামুর বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলো। গ্রামের পথ ধরে তারা যাচ্ছিল, কিন্তু তারা কোনো মানুষজন দেখতে পাচ্ছিল না। তাদের একটু কেমন লাগছিল, একটু ভয় ভয়ও করছিল। তখন রাজীব বলতে থাকে, কাল বাদে হোলি, কিন্তু কোনো হোলির আয়োজনই নেই। এখানে আসাটা কি আমাদের ঠিক হয়নি? কেমন যেন মানুষজন ছাড়া ভুতুড়ে ভুতুড়ে লাগছে গ্রামটা। আমার তো একটু ভয়ই লাগছে। কি যে করিস না, কোথা থেকে কোথায় নিয়ে এসেছিস, কাউকে চিনিও না, রাস্তাঘাটও চিনি না। তখন তারা রামুর বাড়িতে চলে আসে এবং এসে বলতে থাকে যে কেউ নেই গ্রামে, কেমন যেন লাগছে, যেমন পুরো গ্রামটা ফাঁকা হয়ে আছে। তুমিও এখানে বসে আছো, রাস্তাঘাটে যাওনি। আমাদেরকে তো একটু গিয়ে গিয়ে আনতে পারতে, বলো, আমি বন্ধু নিয়ে এসেছি। আচ্ছা, ঠিক আছে, চলো এবার ঘরে যাই। পর রামু বলে, বলবো আর দাদাবাবু, দুঃখের কথা। আচ্ছা, চলুন এখন ঘরে যান, গিয়ে বসুন, একটু হাত মুখ ধুন, ফ্রেশ হয়ে যান, তারপর আস্তে আস্তে আপনাকে সব কিছু খুলে বলছি। আমাদের গ্রামের পরিস্থিতিটা বেশি ভালো নয় দাদাবাবু। আপনারা এসেছেন, আসুন না, আমি আপনাদেরকে বলছি কি হচ্ছে। আসলে মানুষজন ভয়ে পালিয়েছে গ্রাম ছেড়ে। কি যে হলো আমাদের এই গ্রামের, কার যে কুনজর লাগলো, কি যে বলবো আপনাকে। আসুন দাদাবাবু, আসুন, ঘরে আসুন, এই নিয়ে পরে কথা হবে খন। আসুন তো। তারপর রামু বলতে থাকে কি হয়েছে এই গ্রামের, কি চলছে এই গ্রামের মধ্যে। রামু বলে, জানেন দাদাবাবু, এই 2 মাস ধরে চলছে কাণ্ড। আমাদের গ্রামে এক ডাইনি ঘোরাঘুরি করছে। কয়েকজন তো তাকে দেখেছেও। সে নাকি কি ভয়ানক দেখতে। এইসব শুনে কিছু মানুষ তো গ্রাম ছেড়ে পালিয়েছে শহরে। আর যা কিছু মানুষজন আছে, তার আর ঘর থেকে বেশি বের হয় না। কাজের সময় কাজ করে, কাজ সেরে আবার এসে ঘরেই থাকে, আর রাস্তাঘাটে সেরকম বের হয় না। আর এইবার বোধহয় আমাদের দোল উৎসবটাও পালন করা হবে না, কারণ এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো আর এইভাবে উৎসব করা যায় না। সব ভয়ে ভয়ে দিন কাটছে সবার, কি হয় কি না। এখন ভালো আছি তো তখন খারাপ, এইভাবেই চলছে। আর জানেন দাদাবাবু, ডাইনিটা নাকি যাকে পায় তাকে কেটে খায়, কামড় দিয়ে দেয়, কামড় দিয়ে সব রক্ত চুষে তাকে ফেলে দেয়। কি যে বলবো দাদাবাবু, 4জনকে খেয়েছে এই ডাইনি। তাদের তো আর কোনো হদিশও পাওয়া যায়নি। দুজনের তো শরীরটা পাওয়া গেছে, কিন্তু বাকি দুজনের তো কোনো শরীরের অস্তিত্ব পাওয়া যায়নি। কোথায় যে নিয়ে গেল, কিভাবে যে মারলো, কেউ বুঝতে পারেনি। তাই আর মানুষজন হোলির উৎসবে কোনো উৎসাহিত নয়।
এইবার হয়তো হোলির উৎসব হবেও না। আর কি যে করব বলো দাদাবাবু, আমার তো আর কোথাও যাওয়ারও জায়গা নেই। তখন রাহুল বলতে থাকে, তোদের কেমন লাগলো গল্পটা শুনে? আমার তো গল্পই মনে হলো। এইভাবে কি কোনো ডাইনি ঘোরাফেরা করতে পারে? আজকালকের যুগে কি এইসব বিশ্বাস করা যায়? কি বলিস তোরা? আমার তো মনে হয় গ্রামটার চারিপাশে একবার ঘুরে দেখা দরকার। দেখে দেখে বোঝা যাবে হয়তোবা সত্যি এখানে ভূত নাকি অন্য কিছু বাসা বেঁধেছে। আমার তো কেমন যেন খটকা লাগছে। এই পরিস্থিতিতে গ্রামের মানুষকে এইভাবে একা ফেলে যায় কি করে বলতো? হোলির উৎসব আচ্ছা নাই হলো, কিন্তু ডাইনির এই রহস্যটাকে উদ্ধার করা ঠিক হবে না আমাদের? কি বলিস তোরা? আমার তো কেমন যেন একটু খটকা লাগছে। আমরা হয়তো বা একটু যদি ঘুরে দেখি, তাহলে হয়তো বা এই জিনিসটা আমরা বুঝতে পারবো। আসলে গায়ের মানুষ তো এত কিছু বুঝে না, তাদেরকে সহজেই বোকা বানানো যায়। কি বলিস তোরা? তোরা কি আমার সাথে একমত নস? যদি একমত হস তাহলে চল একবার যাই, গিয়ে গাটা দেখে আসি কি অবস্থা এই গায়ের। আমার তো মনে হয় এইভাবে এদেরকে ফেলে রাখা ঠিক না। ওরা হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমরা হয়তো বা একটু হলেও বুঝতে পারবো। তখন রাজীবও উঠে বলে যে, চল, আমারও মনে হয় এইভাবে গায়ের মানুষকে একা ফেলে রাখা ঠিক না। তুই যখন বলছিস, তাহলে চল আমরা যাই, গিয়ে দেখি গায়ের মধ্যে কিছু পাই কিনা। আমার মনে হয় আমরা কিছু একটা পেয়ে যাব। আর আমার মনে হয় না রে কোনো ডাইনি উনি হবে, অন্য কিছু হয়তো বা তাদেরকে ভয় দেখাচ্ছে। তার পিছনে নিশ্চয়ই অন্য কোনো মতলব থাকবে। তুই এক কাজ কর, রামু কাকাকে তোর পুরনো মোবাইলটা দিয়ে দে, আর আমরা যাই। প্রিয়াও আসে, বলে ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে। আমিও খুব এক্সাইটেড। আসলে আমি ভুট্টুতে বিশ্বাস করি না, তবে হ্যাঁ, একটা মজা হবে মনে হচ্ছে। চলো চলো যাই সবাই মিলে। তারপর তারা 3 বন্ধু মিলে যায় গ্রামটিকে দেখার জন্য। কোথায় কি হচ্ছে, কি অবস্থা এইসব জিনিসের। আদৌ কি গ্রামে ভূত আছে, নাকি শুধু মানুষকে ভয় দেখাচ্ছে কেউ? এইসব ভেবে তারা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারপর তারা আস্তে আস্তে যেতে শুরু করে। রাহুল, রাজীব এবং প্রিয়া মিলে তারা ওই গ্রামে ঘুরতে যায়। তাদের বেশ মজাই লাগছিল। এই গ্রামের গল্প শুনে তাদের মনের মধ্যে অনেক রকমের চিন্তা কাজ করছিল। তারা এই সব কিছুর প্রশ্নের উত্তর খুঁজতে চায়। এইভাবে তারা গ্রামের পথ ধরে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছিল। তাদের মনে মনে একটু একটু ভয় লাগছিল, কিন্তু তারপরেও তারা জিনিসটাকে বেশ মজাতেই নিচ্ছিল। এইভাবে তারা গ্রামের মধ্যে হাঁটাহাঁটি করে। গ্রামের চারিদিকে হাঁটতে হাঁটতে তারা একটা সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছায়। সেই জায়গাটি দেখে প্রিয়ার খুব ভালো লেগেছিল। তো যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর আমরা আবার গল্পে ফিরছি। তো এখানে দেখতে পাচ্ছি যে তারা একটা খুব সুন্দর একটি জায়গার মধ্যে এসে বসে এবং তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে। তখন প্রিয়া রাজীবকে বলছিল যে, দেখো রাজীব, কি সুন্দর না এই জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। কি সুন্দর হাওয়া বইছে, একদম কেমন যেন রোমান্টিক রোমান্টিক একটা জায়গা। আমার তো খুবই ভালো লাগছে। তোমার কেমন লাগছে রাজীব, বলো না। পর অনেকক্ষণ প্রিয়া এবং রাজীবের দুষ্টু মিষ্টি গল্প চলতেই থাকে। তারা এখানে এসে খুব ভালো লাগছিল। প্রিয়া রাজীবকে অনেক পছন্দ করত, রাজীবও প্রিয়াকে ভালোবাসতো। আর তারা এই জায়গায় এসে তাদের খুব ভালো লাগছিল। এদিকে রাহুল বেচারা একা একা তাদের দিকে তাকিয়েছিল, তাদের গল্প শুনছিল। এইভাবে কিছুক্ষণ কেটে যায়। তারপর রাজীব প্রিয়াকে বলে, আচ্ছা, ঠিক আছে, হয়েছে তোমার এইসব কথা। এখন এখন রাখো তো। আগে বলো কিভাবে আমরা এই ভূতের রহস্যটা উদ্ধার করব। এইভাবে বসে বসে এই গল্প করলে তো আর এই রহস্য উদ্ধার হবে না, আমাদের তো কিছু করতে হবে। কিরে রাহুল, কি বলিস? কি করা যায় বল?
আমরা কি এখানে শুধু বসেই থাকবো? হ্যাঁ, মানছি জায়গাটা সুন্দর, আমাদের খুব ভালোও লাগছে। কিন্তু এই সুন্দর গ্রামের এই ভূতের রহস্য আমার তো কিছু ঠিক লাগছে না। কেউ কি গ্রামের জন্যই ভূত সাজিয়ে কাউকে ঘোরাঘুরি করাচ্ছে? নাকি তার পিছনে অন্য কিছু আছে? সেটা তো আমাদেরকে দেখতে হবে। তাহলে চলো এবার বাড়ি যাই, গিয়ে একটু রেস্ট নিই, কিছু খাই, খুব খিদেও পেয়েছে। তারপর না হয় এই নিয়ে আর একটু কথা বলা যাবে। এই বলে তারা তিন বন্ধু আবার উঠে যায় এই জায়গা থেকে, ওই রামুর বাড়িতে যাওয়ার জন্য। কারণ তারা সারাদিন জার্নি করে এসেছে, এখন তাদের খুব খিদেও পেয়েছে। তাই তারা ভাবছে যে বাড়িতে যাই, গিয়ে কিছু খেয়ে খাওয়া দাওয়া শেষ করি, তারপর না হয় এই বিষয়ে আরেকটু কথা হবে। তারপর তারা গিয়ে পৌঁছায় বাড়িতে। বাড়িতে যাওয়ার পর রামু বলে, বাবু, এতক্ষণ কোথায় ঘোরাঘুরি করছিলেন? ডাইনির খপ্পরে পড়লে তো আর উপায় ছিল না। যাই হোক, আপনার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যান, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। আর হ্যাঁ, গ্রামে লোকজন কম আছে, তাই সাবধানে থাকবেন, বিপদে পড়লেও কেউ দেখবে না আপনাদেরকে। আর হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে আপনার মোবাইলটা দিয়েছেন বলে। তারপর আস্তে আস্তে রাত্র হয়ে যায়। তারা যে যার বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তারা মনে মনে ভাবছিল যে কীভাবে কী করা যায়। এই রাতে হয়তোবা ডাইনি তাদেরকে দেখা দেবে, তখন হয়তোবা তারা ডাইনির এই রহস্য উদ্ধার করতে পারবে। এইসব তারা ভাবছিল। এদিকে তো ভোর পূর্ণিমার রাত, চারদিক আলোয় ঝলঝল করছে, মনে হচ্ছে যেন মাত্র সন্ধ্যা হয়েছে, এতটাই চাঁদের আলো। তখন প্রিয়া একটা রুমের মধ্যে ঘুমিয়েছিল। সেই সময় তার দরজার মধ্যে কে যেন একটা কড়া নাড়ল। সে সেই শব্দ পেয়ে উঠে গেল। সেই শব্দ পেয়ে উঠে বসলো। উঠে বসে সে গেল রাহুল এবং রাজীব যে রুমে ঘুমিয়েছিল সেই রুমে। কারণ তার একা একা গিয়ে দরজা খুলতে ভয় লাগছিল। ভাবছিল হয়তো বা কোনো বিপদ যদি হয়, তার চেয়ে বরং আমি তাদেরকে গিয়ে ডাকি। এই বলে প্রিয়া যায় রাহুল এবং রাজীবের রুমে, গিয়ে তাদেরকে ডাকতে শুরু করে। রাজীব, এই রাজীব, রাহুল, রাহুল, রাজীব, উঠো উঠো, কে যেন আমাকে ডাকছে, দরজার মধ্যে কড়া নাড়ছে। এই রাহুল, রাহুল। রাতে কি হয়েছে? তুই কেন এত এইভাবে ডাকাডাকি করছিস? ঘুম আসছে নাকি তোর, নাকি ভয় পাচ্ছিস? সে যেন একটা আওয়াজ হলো, আমি ভাবলাম হয়তো বা দরজায় কি কড়া নাড়লো, কিন্তু তারপর মনে হলো একটা টিনের আওয়াজ, ঠিক বুঝতে পারলাম না। চল না বাইরে গিয়ে দেখি কি হয়েছে। আমার একা একা বেরোতে একটু কেমন লাগছিল, তাই ভাবলাম তোদেরকে ডাকি। চল। কথা শুনে রাহুল এবং রাজীব প্রিয়ার সঙ্গে যেতে রাজি হয়। তারা আস্তে আস্তে প্রিয়ার সঙ্গে বাইরে যায়। বাইরে গিয়ে তারা দেখতে পায় যে তারা বাইরে যাচ্ছিল। তারা একটু আস্তে আস্তে যাচ্ছিল, কারণ তাদের ভয় লাগছিল বাইরে কি না কি বিপদ। কিন্তু তারা রামুকে কিছু জানায়নি, কারণ তারা জানতো রামুকে বললে রামু তাদেরকে বাইরে যেতে দেবে না। তাই তারা তিন বন্ধু মিলেই প্ল্যান করে যে তারাই যাবে। এইভাবে তারা তিনজন যায়। গিয়ে তারা যা দেখলো, তারা বাইরে এসে কি একটা আওয়াজ পায় এবং ওই আওয়াজের পিছন পিছন চলতে থাকে। এমনিতে তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কিসের একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল। তাই তারা ওই আওয়াজের পিছন পিছন যেতে থাকে। তারপর তারা দেখতে পায় জঙ্গলের ভিতর দিয়ে কে যেন সাদা কাপড় পরে হেঁটে যাচ্ছে। এ কি ভয়ানক দৃশ্য! সেটা দেখে তাদের একটু একটু ভয় লাগে, কিন্তু তারা এই ভয়কে উপেক্ষা করে ওই সাদা শাড়ি পরা মহিলার পিছন পিছন হাঁটতে থাকে। তারা ওই মহিলাকে ফলো করে এবং যখন মহিলাটি জঙ্গলের ভিতরে ঢুকে যায়, তখন তারা ওই মহিলার পিছু নেয় এবং আস্তে আস্তে হাঁটতে শুরু করে।
মহিলাটি জঙ্গলের একদম গভীরে প্রবেশ করছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না যে এই মহিলা কেন এই জঙ্গলে ঢুকছে। তারপর তারা ওই জায়গায় এসে প্রিয়াকে বলে যে প্রিয়া, তুমি যাও, তুমি ঘরে গিয়ে রামুকে বলো পুলিশকে নিয়ে আসতে, আর আমরা পুলিশকে এবং গ্রামের মানুষকেও বলতে বলো, আর আমরা ওই ছায়ার পিছনে পিছনে যাচ্ছি। ছায়া তো নয়, কোনো একটা লোকের হয়তোবা শাড়ি পরে হাঁটছে, ওইটার পিছনে পিছনে যাচ্ছি। তুমি আমাদের সঙ্গে এই জঙ্গলের ভিতরে ঢুকো না, আমরা ছেলে মানুষ কোনোভাবে ম্যানেজ করে নেব, তুমি যাও। আর হ্যাঁ, রামুকে বলো তার মোবাইলটা অন রাখতে, আমরা বিপদে পড়লে তাকে ফোন করব। ঠিক আছে, এবার তুমি যাও, আমরা ওই ডাইনিটার পিছু নিচ্ছি। পর প্রিয়াও তাদের কথা শুনে ওখান থেকে চলে যায়, কারণ সে জানে কারণ তারা দুজন কোনোভাবেই এদেরকে আটকাতে পারবে না। তাই সে তাদের কথা মতন যায় রামুকে সব খবর জানানোর জন্য। এইদিকে রাজীব এবং রাহুল জঙ্গলের ভিতরে যেতে থাকে এবং রাজীব বলে, এটা নিশ্চয়ই কারোর প্ল্যান, কিন্তু কি হচ্ছে ভিতরে সেটা আমরা ভিতরে না গেলে বুঝতে পারবো না। তুই চল রাহুল, আজকে এই ডাইনির রহস্য আমরা উদ্ধার করেই ছাড়বো। কি ভেবেছে ওরা এইভাবে গ্রামের মানুষকে ভয় দেখাবে, আর গ্রামের মানুষ শুধু ভয়ই পাবে, তাদেরকে কেউ সাহায্য করবে না? ভগবান আছে তাদেরকে সাহায্য করার জন্য, আর ভগবানই হয়তো আমাদেরকে পাঠিয়েছে তাদের সাহায্যের জন্য। চল। এই বলে তারা দুজন জঙ্গলের ভিতরে যায় এবং গিয়ে তারা এইদিকে প্রিয়া গিয়ে রামুকে সব কথা খুলে বলে যে জঙ্গলের ভিতরে রাহুল এবং রাজীব গিয়েছে ওই ডাইনিটার পিছু করে। আমি আপনাকে সব কিছু বলতে এসেছি, আপনি হয়তোবা এইসব জানেন না, তাই আমি আপনাকে বলতে এসেছি। আপনি গ্রামের মানুষ এবং পারলে একজন পুলিশকে নিয়ে জঙ্গলে যান। দিকে রাহুল এবং রাজীব জঙ্গলের ভিতরে এইসব দেখে তো অবাক। ডাইনি কার সঙ্গে যেন কথা বলছে, একজন খুব বড় ব্যবসায়ী দেখে মনে হচ্ছে। তখন তারা ব্যাপারটা বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই এদের কোনো চাল আছে, গ্রামের মানুষকে বোকা বানাচ্ছে, হয়তো বা এটার পিছনে কোনো কারণ আছে। তখন তারা কি করবে বুঝতে পারছিল না, যদি দেখে ওই লোকটা তাহলে তাদেরকে মেরে ফেলবে। তাই তারা দূর থেকে দেখছিল যে লোকটা যেন এই ডাইনিকে কি বলছিল, কিন্তু তারা কিছুই শুনতে পারছিল না, কারণ তারা অনেকটা দূরে ছিল। এইদিকে ডাইনিটা চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ ডাইনিটা তো ডাইনি ছিল না, সে তো ছিল একজন মানুষ, ডাইনি সেজে ওখানে দাঁড়িয়েছিল। ওইদিকে ওই লোকটাও তাকে কি যেন বলছিল। সেই সময় রাহুল ফোন করে রামুকে বলে যে গ্রামের মানুষকে নিয়ে আসতে হবে না, আপনি শুধু একজন পুলিশকে নিয়ে। এখানে কোনো একটা প্রবলেম চলছে, আমরা ডাইনি আমাদের চোখের সামনে আসে, আপনি একটু তাড়াতাড়ি পুলিশকে নিয়ে এখানে আসুন। হ্যাঁ, প্রিয়াকে বলবেন সেই জন্য ঘরেই থাকে, আর ওর জঙ্গলে আসতে হবে না, আমরা এই দিকটা সামনে নিচ্ছি। এসব কথা রাহুল রামুকে ফোনে বলতে থাকে, কিন্তু খুবই আস্তে আস্তে বলছিল, যাতে ওই ডাইনি আর ওই লোকটা তাদের কথা শুনতে না পারে। তো এইভাবেই কথা বলছিল রাহুল। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমরা গল্পে ফিরছি। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে রামও সেই পুলিশটাকে নিয়ে আসছে জঙ্গলের দিকে, আর আস্তে আস্তে পুলিশকে বলছে যে ও, আমরা খুবই বিপদে পড়েছি, এই শহর থেকে কয়েকজন এসেছে দাদাবাবু আর একজন দিদিমণি, দুইজন দাদাবাবু আর একজন দিদিমণি, তারাই আমাদেরকে সাহায্য করছে। ওনারাই আমাদেরকে সাহায্য করে বললেন যে আমি যেন আপনাকে ফোন করে জঙ্গলে নিয়ে যাই। ওনারা নাকি ডাইনির সাথে আরো কাউকে দেখেছেন। আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওই জায়গায়। তারপর রামু ওই পুলিশ অফিসারকে ওই জায়গায় নিয়ে আসে এবং দেখে সত্যি এখানে সেই ডাইনিটার সঙ্গে আরেকটা লোক কথা বলছে। আর ওইদিকে রাহুল এবং রাজীব সেখান থেকে চলে যায়, কারণ তারা ভাবে যে যদি এখানে বেশিক্ষণ থাকে তাহলে হয়তো বা তাদের সন্দেহ হতে পারে। তাই
তারা ওইখান থেকে চলে যায় এবং পুলিশ এবং রামু সেই জায়গায় চলে আসে। এসে তারা সব কিছু দেখতে পায় এবং ওই লোকটা কী যেন বলছে সেটাও শুনতে পায়। তারপর তারা কিছুক্ষণ দেখার পর পুলিশ সেখানে তার পিস্তলটা বের করে কী যেন বলতে থাকে, বলে তা, যদি নিজেদের ভালো চাও তাহলে এখান থেকে এক পাও নড়বে না, না হলে আমি এক্ষুনি গুলি করে তোমাদেরকে মেরে ফেলবো। একদম নড়বি না বলছি, শয়তান কোথাকার। তোকে আমি চিনি, তুই আগেও অনেক দুষ্কৃতি করে ছাড় পেয়ে গেছিস, এবার আর পাবি না। আজকে আমার হাতে নাতে প্রমাণ জুটেছে, তোকে আজকে আমি জেলে পুরেই ছাড়বো। বদমাস কোথাকার, এখানে এসে ভূত সাজিয়ে মানুষকে ভয় দেখিয়ে তাদের সাথে তাদের ঘর লুটপাট করছে, আর এখানে এসে জঙ্গলের মধ্যে আহ, তাদের সঙ্গে প্ল্যান করছে। তোর প্ল্যান আমি বের করছি, দেখিস। এবার তুই যা, জেলে বসে বসে প্ল্যান করবি। চল আমার সাথে। আরও বলতে থাকে যে অনেক দিন হয়েছে, তোকে আমি ধরার অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি, কিন্তু আজকে তুই আর বাঁচবি না। তুই কি মনে করেছিস তোর এইসব দুষ্কৃতির আর কোনোদিন কারোর হাতে পড়বে না, কারোর চোখে পড়বে না? এবার দেখো তোকে কে বাঁচায়। তোর যতই পয়সা থাকুক, টাকা থাকুক, তাও তুই বাঁচতে পারবি না। বদমাস কোথাকার, নিজেও নিজেও কুকর্ম করবে আর মানুষকে দিয়েও কুকর্ম করাবে। চল এবার, চল বলছি। কি ঢিটির মতন দাঁড়িয়ে রয়েছে, তোদের বলছি না হাঁটতে, নাকি গুলি চালাবো? তারপর পুলিশ তাদের দুজনকে নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে। তো এইভাবে তারা যাচ্ছিল আর রামু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে পাচ্ছিল এবং রামুর কাছেও জিনিসটা পরিষ্কার হয়ে গিয়েছিল, কারণ ওই লোকটা গ্রামের মানুষকে ভয় দেখিয়ে তাদের বাড়িঘর লুট করতো এই ডাইনির সাহায্যে, আর ডাইনিটাও ছিল তার দলেরই একজন লোক। তো রামুর আর বুঝতে অসুবিধা হয়নি যে কি হচ্ছে এখানে ব্যাপারটা। সে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিল তারা কীভাবে যাচ্ছে, আর পুলিশকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিল যে পুলিশটা আমার কথায় আসাই তো আজকে এই হলো, না হলে তো আমি একা কিছুই করতে পারতাম না, এইসব ভাবছিল রামু। তারপর রামু আসে বাড়িতে, এসে দেখে যে ওনারা শহরের থেকে যে এসেছিল রাজীব, প্রিয়া এবং রাহুল, তারা রেডি হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার জন্য। তখন রামু তাদেরকে বলতে থাকে, দাদা বাবু, দিদিমণি, আপনারা চলে যাচ্ছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আজকে না থাকতেন তাহলে এই ডাইনির রহস্য কখনোই উদ্ধার হতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারের মতন আপনারা যাচ্ছেন ঠিকই, কিন্তু আবার আসবেন। এই বলে রামু তাদেরকে বিদায় দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।